কথা সঙ্গীত, কবিতা, বাচিক শিল্প সবকিছু নিয়ে মনের কথা। শিল্পীরা আসেন, নিজেদের গল্প বলেন, অনুপ্রাণিত করেন। তাদের উত্থানের গল্প, সাফল্যের পথ আর মনের গভীরের কথা। সঙ্গীতের সুরে, কবিতার ছন্দে, মনের গভীরে শিল্পীরা নিজের কথা বলেন। আসুন, শুনুন, অনুপ্রাণিত হন। অন্তর্কথা, শিল্পীদের মনের গল্প। অন্তর্কথা সঙ্গীত, কবিতা, বাচিক শিল্প সবকিছু নিয়ে মনের কথা। শিল্পীরা আসেন, নিজেদের গল্প বলেন, অনুপ্রাণিত করেন। তাদের উত্থানের গল্প, সাফল্যের পথ আর মনের গভীরের কথা। সঙ্গীতের সুরে, কবিতার ছন্দে, মনের গভীরে শিল্পীরা নিজের কথা বলেন। আসুন, শুনুন, অনুপ্রাণিত হন। অন্তর্কথা, শিল্পীদের মনের গল্প। তুমি যখন মোবাইলে কথা বলা বন্ধ করে দিলে, আমি ভেবেছিলাম তুমি অভিমান করছো। একদিন, দুদিন, 3 দিন গেল। যত সময় এগোলো বুঝলাম তোমার নীরবতা বিদায়ের ইঙ্গিত। আমি তখন জনশূন্য জীবন স্টেশনে একা। নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী। অন্তর্কথায় আজ আপনাদের স্বাগত জানাই। আজকে যে মানুষটিকে নিয়ে আমরা কথা বলবো, সেই মানুষটি কিছুদিন আগে ভীষণভাবে হসপিটালে ভর্তি ছিলেন, অসুস্থ ছিলেন। কিন্তু সেই মানুষটিকে আমি ডাকতেই কবিতার টানে তিনি ছুটে এসেছেন সুদূর চণ্ডীতলা থেকে কলকাতায়। যে মানুষটি মানুষের জন্য সবসময় ভাবেন, অর্থাৎ সমাজ সেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। আবার সে মানুষটি নিজের কলম তুলে নিয়েছেন নিজের মনের কথা বলবার জন্য। 18টি কাব্যগ্রন্থ, মানে বিভিন্ন ধরনের গ্রন্থ রয়েছেন। একটি সংবাদপত্রে নিয়মিত তিনি রিপোর্টারি করেন। আবার তিনি সময় পেলেই অনাথ মানুষদের পাশে দাঁড়ান। এই রকম একজন ভার্সেটাইল মানুষকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, অর্থাৎ অন্তর্কথায় পেয়েছি। শুনবো সেই মানুষটির অন্তরের কিছু কথা। নমস্কার, ডক্টর সুবীর মুখোপাধ্যায়কে আমরা আমাদের গ্লোব টিভির অন্তর্কথায় স্বাগত জানাই। যে মানুষটির উল্লেখযোগ্য বই কবিতাওয়ালা, আমি, তুই আর বৃষ্টি, বিষণ্ণতার বিস্তার, উপন্যাসে ব্যাংককের চিঠি, প্রতিবাদী কথা কও, গল্পগ্রন্থ কুশীলব, সপ্তপর্ণা, এছাড়াও ইংরাজি বই রয়েছে, আরও অজস্র বই রয়েছে। সেই কথাতে তো যাব। প্রথমে দাদার কেমন লাগছে একটু শুনি। দেখুন, অসুস্থ হয়ে যখন বিছানায় রোগশয্যায় শুয়েছিলাম, তখন এক ফালি আকাশ দেখার জন্য খুব আর্তনাদ করেছিলাম। ভেবেছিলাম বুঝি আর আকাশ দেখা হবে না, নতুন পৃথিবী দেখা হবে না, নতুন বছর দেখা হবে না। কিন্তু সকলের ভালোবাসা, শুভেচ্ছায় সেই বলতে পারেন যে রোগশয্যা কাটিয়ে উঠে আমি আবার ফিরে এসেছি। শুধু ফিরে এসেছেন না, একেবারে নববর্ষের প্রাক্কালে আপনাদের সঙ্গে মনের কথা শেয়ার করবার জন্য উঠে এসেছেন, তাই তো? এই শ্যামল মিত্রের একটা গান মনে পড়ে গেল, হ্যাঁ, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছে মোরে, তোমরা আমার গান কতখানি ভালোবাসো, বুঝেছি নতুন করে। তাই আজকে এই আড্ডা বলুন বা এই নববর্ষের প্রাক্কালে বৈঠকি আড্ডা, যে নামেই বলা যাক না কেন, সেই আড্ডায় ফিরে আসতে পেরে এবং এই একটি জনপ্রিয় চ্যানেলের মাধ্যমে নববর্ষের বৈঠকি আড্ডা, নববর্ষের বার্তা পৌঁছতে পেরে আমিও নিজেকে আরও উজ্জীবিত মনে করছি। তাহলে আগেই একটি নববর্ষের কবিতা শুনে নিন। নববর্ষের কবিতা শুরু করতে গেলে তো প্রথমেই সেই গঙ্গা জলে গঙ্গা পুজোটা করে নিতে হয়। একদম। সেই অবগাহন যদি না করি, যেখানে মিলেমিশে বৈশাখ আর কবিগুরু রবীন্দ্রনাথ একাকার হয়ে গেছে, সেই কবিগুরুর কথা দিয়েই বৈশাখকে আহ্বান করে বলি, এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক যাক, এসো হে, এসো হে বৈশাখ, এসো হে। এটা মনে হয় আমার জীবনের ক্ষেত্রে এই মুহূর্তে এই কবিতাটা ভীষণ 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 প্রাসঙ্গিক। সমস্ত কিছু জীর্ণ, সমস্ত কিছু আবর্জনা, সমস্ত কিছু ব্যর্থতা, সমস্ত কিছু হতে না পারা দূরে ঠেকিয়ে আবার নতুন বছরের জন্য 365 দিনের একটা সাদা খাতা নিয়ে আর কলম নিয়ে বসবো, আর আগামী 365 দিন, 1433 সাল আবার সেই সম্প্রীতির কথা, মৈত্রীর কথা, ভালোবাসার কথা, শান্তির কথা আমরা বলবো এবং লিখব।
একদম একদম তাই। আপনার নিজের কলম থেকে এই বৈশাখের জন্য কি উঠে এসেছে? আমার এইটা হচ্ছে ওই গত বছর বইমেলায় প্রকাশিত হয়েছিল দেশ পাবলিশিং থেকে কবিতাওয়ালা। আচ্ছা, যে বইটির কথা আমি উল্লেখ কবিতাওয়ালা, করলাম। হ্যাঁ কবিতাওয়ালা। সেই কবিতাওয়ালার একটি নববর্ষ কেন্দ্রিক আমি কবিতা লিখেছিলাম, খুব ছোট্ট কবিতা। পৃথিবীর অমলরা, আজ সকালে সবার মুখে সোনা ঝরা হাসি, আজ সকালে সবাই মিলে এসো ভালোবাসি, মানুষের প্রত্যাশা ভরসা ধুলায় না লুটায়, মানুষের থেকে মানুষ আঘাত না পায়, যেন প্রতিদিন বাঁচি প্রেম প্রতিজ্ঞা ভালোবাসায়, বাগানের শতকুঁড়ি বিকশিত হোক এই আশায়, দল বেঁধে যেন ফোটে শিমুল পলাশ কৃষ্ণচূড়া, নিঝুম রাতগুলো থাক বনজোছনায় মোড়া, অভিমান জমলে যেন বৃষ্টি ঝরে পড়ে, সুখ সমৃদ্ধি আর শান্তি আসুক সবার ঘরে, আশায় বুক বাঁধুক পৃথিবীর অমলরা, আশায় বুক বাঁধুক পৃথিবীর অমলরা, রাজার চিঠি নিয়ে ফিরবে ডাক হরকরা। বাহ, চমৎকার চমৎকার শুনলাম আমরা। কালো মেয়েদের ভালো বিয়ে হোক, যে সমস্ত রোয়াকের সন্টু মন্টু পিন্টু রয়েছে তাদের জীবনগুলো যেন একদম সাদা না হয়, ফিকে না হয়ে যায়। তো সত্যি কথাই আমরা আশার কথাই শুনলাম কবি সুবীর মুখোপাধ্যায়, ডক্টর সুবীর মুখোপাধ্যায়ের কবিতায়। গত বছর বোধহয় এপার ওপার সাহিত্য উৎসবে কবি সুবোধ সরকারের হাত থেকে জীবনকৃতি পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ, আমি কৃতজ্ঞতা যেন এই মুহূর্তে না হলে কোথাও যেন একটা ভাবের ঘরে চুরি হয়ে যায়। আমি একটা গণ্ড গ্রামের ছেলে, গলগাছার এই গ্রাম থেকে আমি যখন কলকাতার সাহিত্যের পরিমণ্ডল চিনতে আমাকে শিখিয়েছিলেন আমার অগ্রজ কবি পিনাকিদা, তাকে আজকের এই জায়গায় পিনাকিদাকে আমি শ্রদ্ধা জানাই। তিনি আমার কলকাতায় চিনিয়েছিলেন এবং তারই এপার ওপার সংস্থায় আমি বহুবার বহু জায়গায় গেছি দল বেঁধে, এবং জীবনকৃতি পুরস্কার আমার প্রণম্য কবি সুবোধ সরকার আমার হাতে তুলে দিয়েছেন। এটা নিশ্চয়ই আমার জীবনের এক উজ্জ্বল অধ্যায়। একদম একদম দাদা। এই যে কবিতা এবং সাহিত্য, আপনি নিজেই বললেন যে আপনি একটা গ্রাম থেকে উঠে এসেছেন, তো আপনার প্রথম লেখার শুরুটা কিভাবে হয়েছিল? আমি স্কুল ম্যাগাজিনে প্রথম ক্লাস 6-এ বাঘ বলে একটি কবিতা লিখি। আচ্ছা। সেই কবিতাটা লেখার পরে আমার গম্ভীরভাবে প্রধান শিক্ষক ডাকলেন। আমি ভাবলাম মনে হয় তারও ব্যাঘ্র দর্শন, উনি ভাবলেন যে আমি তাকে কোনো বক্তৃতা করেছি বা তাকে কোনো ক্যারিকেচার করেছি। আমার নামটি বাঘ এরকম বলে একটি কবিতা ছিল, আমার গায়ে সাদা দোলা ডোলা দাগ, যেটুকু মনে পড়ে। তা উনি আমাকে গম্ভীরভাবে বললেন, দেখলাম বেতটা ডান দিকে নামানো আছে, আমি ভাবলাম যে বেতটা আমার গায়ে বুঝিয়ে পড়লো এক্ষুনি। তারপর আবার ভাবছি শিশুময় তাহলে কবিতাটা ছাপলই বা কেন। আপনি দাঁড়িয়ে আছি, বলছেন খুব ভালো কবিতা লিখিস, এটা চর্চা রাখবি, কবিতা পড়বি, কে তোকে প্রেরণা দেয়? আমি বললাম বাবা আর মা। কিভাবে? কারণ রাত্রিবেলা প্রতিদিন বাবার একটি করে কবিতা বাবা আবৃত্তি করবে, আমায় শুনতে হয়, এটা আমার ডেলি রুটিন, ডেলি ক্লাস। সেই থেকেই লেখা শুরু। আসলে পারিবারিক পরিমণ্ডলে আপনার কিছুটা আমার পারিবারিক পরিমণ্ডলে 1934 সালে আমার জ্যাঠামশাই, বড় জ্যাঠামশাই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে উনি MA পাস করেন। আচ্ছা। তারপর উনি স্বদেশী করেন। সেই সময় একটা ইংরাজি পাস করা মানে, এবং প্রত্যেক বছর রবীন্দ্রনাথ ঠাকুর ওনার ক্লাস নিতেন। আচ্ছা। আমি বলতাম জ্যাঠামশাই তুমি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছুঁয়েছো? বলছে হ্যাঁ প্রণাম করেছি। আলাম তাহলে তোমার একটু ছুঁই, তাহলে আমার তো কবিগুরুকে ছোঁয়া হয়ে যাবে। তখন তো কবিগুরু আমার স্বপ্নে মননে চেতনে, আমার রোমান্সে, আমার প্রেমে, আমার বিরহে, সবকিছুর মধ্যে। তখন কাদম্বরীকে জানছি, তখন একটা একটা করে রবীন্দ্রনাথের কবিতা জানছি, রবীন্দ্রনাথের গান শুনছি, এইভাবে। তারপরে সেই আমার জ্যাঠামশাই স্বদেশী করার পর দেশ স্বাধীন হলো। তার খুব আশ্চর্য, উনি ইংরাজি সাহিত্যে অত বড় জ্ঞান, অত বড় পণ্ডিত মানুষ, পরে বৈষ্ণব সাহিত্যের উপর গবেষণা করে উনি বিখ্যাত কীর্তনিয়া হলেন। আচ্ছা। এবং আজীবন উনি 2004 সালে যখন চলে যান, আমাদের এলাকার সমস্ত স্কুল কলেজ বন্ধ হয়ে গেছিল, আমাদের স্কুলে বহুদিন প্রেসিডেন্ট ছিলেন, বা বিভিন্ন ভাবে তিনি বিভিন্ন পদ অলংকারিক করেছেন। কিন্তু একটা ইংরাজি পাস করা, মানে তখনকার দিনে মাস্টার ডিগ্রি করা মানুষ স্বদেশী করার পর কীর্তন, এবং তার কীর্তন শোনার জন্য তখন রাজ্যপাল বাড়িতে আমাদের ঘোড়ার গাড়ি পাঠাতেন রাজভবনে, আমার জ্যাঠামশাই কীর্তন শোনাতে যেতেন। সুতরাং কীর্তনের ঘরানা আমার মধ্যে একটা আছে। আমি এখনো শিকল পেলে বাজাতে আরম্ভ করে দিই, মনের সুখে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি শিকল বাজাই, এটা আমার রক্তের মধ্যে, আমার ছোটবেলা থেকে। তারপর তো আমার মা আছে, মা খুব বড় একজন সঙ্গীতজ্ঞা ছিলেন। মা 6 বছর বয়স থেকে আকাশবাণীতে তিনি নিয়মিত
আকাশবাণীতে মা তখন শিশু শিল্পী, এবং ভাবলে খুব হাসি পাবে যে আমার মাতামহ তিনি একজন বড় যাত্রা পালাকার ছিলেন, অনাদিচরণ গঙ্গোপাধ্যায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সমসাময়িক ছিলেন। আমি শুনেছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আমাদের মামার বাড়িতে বহুবার গেছেন আমার মাতুলালয়ে, এবং সেই সময় একটা খুব হাসির মানে এটা বলতে হবে যে নারী মুক্তির গান কোনখান থেকে শুরু হয়েছিল, যে আমার মা তখন 6 বছর বয়সে শিশু শিল্পী আকাশবাণীতে যাচ্ছেন। আচ্ছা। এবং কেন যাচ্ছেন, যে আমার দাদু যে যাত্রাপালা করবে তার কোনো মহিলা অ্যাক্টর পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমার বড় মাসি, আমার মা, আমার মায়ের পরের বোনেরা সব লাইন দিয়ে চলেছেন। এবং মানে এটা হাসির ব্যাপার, এবং একটা মানে আজকালকার দিনে এটা ভাবলে অবাক হয়ে যাবেন, আমার দাদু নায়কের পাঠ করছে কিন্তু নায়িকাতে মানে তার পাশে সেইটা কিন্তু আমার মেয়ে পাঠ করছে, মানে আমার মা পাঠ করছে, কখনো আমার বড় মাসি পাঠ করছে। এটা আমার জীবনে খুব ইন্সপিরেশন, যে সেই সময় আমার মাকে কত বক্তৃতা করতো, দাদুকে বলতেন যে মেয়েদের নিয়ে কোথায় চড়তে বললো, কোথায় বেরোলো, হ্যাঁ মেয়েরা সব নাচছে গাইছে সেই সময়। এবং আমার মায়ের মৃত্যুর 3 মাস আগে মা গানের তালিম নিয়েছেন, মানে 80 বছর বয়সেও মা গান গাইছেন, মানে এটাই আমার জীবনে। আসলে দেখুন, পারিবারিক একটা ঐতিহ্য থাকলে মানুষের রক্তে সেটা ঢুকে যায় এবং সেটা কোনো না কোনো সময় প্রকাশ পায়। কথা তো হলো, এবার একটু কবিতা শুনি। এবছর বই মানে 25-এর বইমেলাতে কবিতারা ক্যানভাসে বলে একটা হাইকু আপনি বই প্রকাশ করেছিলেন, সেখানে এই হচ্ছে বইটা। এবং এই বইটা খুব মানে আমি বইটা উৎসর্গ করেছি, মানে একদমই এই বইটা উৎসর্গ হয়েছে যে আধুনিক হাইকু কবিতার জনক মাতসুও বাসো, তিনি হচ্ছেন হাইকু কবিতার একজন জনক, তাকে এই বইটা আমি উৎসর্গ করেছি। আচ্ছা, বইটা একটু আমার দর্শক, এবং এই বইটার ভেতরে দেখবেন যে প্রত্যেকটা বইটার মধ্যে একটা করে পোলিওগ্রাফি, প্রতিটা বই আমার ইংরাজি অনুবাদ হয়েছে, বাংলায় 4 থেকে 6 লাইনের কবিতা, প্রত্যেকটি ইংরাজিতে, এবং আমার অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় এটার ইংরাজিতে অনুবাদ করেছেন। প্রথম প্রচ্ছদটাও একটু দেখাই, খুব সুন্দর। এটা আমার সর্বশেষ প্রকাশিত বইমেলার শেষ দিনে প্রকাশিত হয়েছে, বইওয়ালা প্রকাশনী থেকে। আমার সৌম্য অত্যন্ত সৌম্য সংস্কৃতিবান একটি বইটা প্রকাশ করার সাহস নিয়েছে, অত্যন্ত কষ্টি বই। ফ্রম বার্থ আই হ্যাভ ওয়াকড দ্য এন্ডলেস ওয়ে, নো ভয়েস ওয়ান্স আস্কড মাই স্টেপ টু স্টে, হ্যাড ইউ ইন falling time said says I had beard life's lead, its core, its peace. বাংলায় হলো, জন্ম থেকে সেই যে পথ চলছি, একবারও কেউ থামতে বললো না, ঝরা সময় তুমি যদি থামতে বলতে, উজাড় করে দিতাম জীবনের ঢাকনা। বাহ, চমৎকার। আচ্ছা, আপনি তো হুগলি এই যে হুগলি জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রিয়া দপ্তরের সাথে সাথে হুগলি জেলা পরিষদেরও মেন্টর পদে রয়েছেন, তো হুগলি জেলার সাংস্কৃতিক চর্চা এবং উন্নয়নে আপনার পরিকল্পনা কি? দেখুন, হুগলি জেলা এমনি একটা সংস্কৃতির পীঠস্থান, এমনই একটা জেলা যে জেলাতে সেই সংস্কৃতির সঙ্গে যারা মেলবন্ধন করেছেন, যারা স্বাধীনতা সংগ্রামী অবতার পুরুষ সকলেই, রাজা রামমোহন ঠাকুর শ্রীরামকৃষ্ণ থেকে আরম্ভ করে বিবেকানন্দ সন্ন্যাসমন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন হুগলির আটপুরে, এবং এই হুগলিতে আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেছেন, এস ওয়াজেদ আলী জন্মগ্রহণ করেছেন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন, অবিভক্ত হুগলি জেলায় তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন। এই মাটি কৃষ্টির মাটি, সংস্কৃতির মাটি। যদি ছোট করে নিয়ে আসি, আমার যে গ্রাম, সেই গড়গাছা গ্রামে আপনারা জানেন সেই অন্ধ শিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় ছিলেন শান্তিনিকেতনে, তিনিও জন্মগ্রহণ করেছিলেন এই গড়লগাছা গ্রামে। এই গড়লগাছা গ্রামে সাধক রামপ্রসাদের মাতুলালয় ছিল, এখানেই সেই বিখ্যাত তিনি বেলা দিয়েছিলেন, যেটা মা কালী বেশ ধরে এসে মেয়ের কন্যার বেশ ধরে এসে, এখানে নিয়ে আমার একটা গবেষণামূলক গ্রন্থ সাধক রামপ্রসাদকে নিয়ে খুব শীঘ্রই প্রকাশিত হবে, সেটা লেখারও কাজ চলছে। তা এত মনীষী সমৃদ্ধ আমাদের এই বলতেন যে আমাদের যে 4-5টার মধ্যে দিয়ে এত মানুষ, এত কৃতি সন্তান, তারা বারবার আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, সাহিত্যকে সমৃদ্ধ করেছে, নাট্য চর্চাকে সমৃদ্ধ করেছে এবং যাত্রা শিল্পকে সমৃদ্ধ করেছে। আমার ওখানে ঋষিকেশ বান্ধব সমাজ বলে একটি যাত্রা আছে, 100 বছরের প্রাচীন, এত নাট্য সংস্থা আছে, এত নাটক এখনো মানুষ করে এবং এত যুগ চেতনায় তারা অবতীর্ণ হয়, বারবার সমাজ বদলের ভাবনায় ভাবায়। এটা আমার সংস্কৃতির চণ্ডীতলা বা সংস্কৃতির হুগলি জেলাকে আরো বেশি করে মাত্রা এনে দিয়েছে। তাই আমি দায়িত্ব নেওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় একাধিক নাট্য চর্চার কেন্দ্র তৈরি করেছি। অনেকে আমায় বলেছিলেন, কিন্তু আমি বলেছিলাম না, হিংসা যদি থামাতে হয়, বোমা যদি থামাতে হয়, বারুদের গন্ধ যদি নেভাতে হয়,
তাহলে কিন্তু সংস্কৃতির পীঠস্থান তৈরি করতে হবে। একদম এই সংস্কৃতির পীঠস্থান, এবং অতি সম্প্রতি চণ্ডীতলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামাঙ্কিত বিদ্যাসাগর সংস্কৃতি সদন, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটা 500 আসন বিশিষ্ট একটা অডিটোরিয়াম, এটাও আমি জাস্ট কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, এবং বহু মানুষ এটাকে প্রায় নিয়মিত ব্যবহার করছে। এটা নতুন করে আমি নতুন কলেবরে তার সংস্কার করে বিদ্যাসাগর সংস্কৃতি সদনকে আমি নির্মাণ করেছি। নিশ্চিতভাবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা তো থাকবেই নিশ্চিতভাবে, কিন্তু এই সংস্কৃতির চর্চা এবং চর্চা করার জন্য একাধিক জায়গায় আমি অডিটোরিয়াম, কমিউনিটি হল ডেভেলপমেন্ট এগুলো আমি করেছি চর্চার বিকাশে। সংস্কৃতি যদি বেঁচে থাকে আমার মনে হচ্ছে মানুষ বেঁচে থাকে। একদম একদম ঠিক কথা বলেছেন। একটু আগে আপনি বলছিলেন যে হিংসা দেশ, তো আমরা একটা দেখছি চারপাশে যুদ্ধ হচ্ছে, তো সেই সীমান্ত থাক আমরা বলবো বারুদহীন, তো দেশে এই যে যুদ্ধের আবহ, শান্তির আপনাদের কলমেই তো উঠে আসবে শান্তির কথা, তো আপনার একটি সেই মতো একটা কবিতা আমরা যদি শুনতে পাই। দেখুন, অতি সম্প্রতি ঈদ গেছে এবং সামনে এই সময়টা হচ্ছে চৈত্রের আমাদের গাজন উৎসব হয়, একদম চৈত্রের গাজন উৎসব চলছে। এটাকে কেন্দ্র করেই আমার একটা সম্প্রীতির কবিতা, এটা এবছরই বইমেলায় যে প্রকাশিত হয়েছে দেশ পাবলিশিং থেকে, আমি তুই আর বৃষ্টি, এই কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটার নাম আমার কবিতাই দিয়েছি। আমাদের সারাদিন উপবাসের নাম রমজান, আমাদের একটাই পরিচয় সম্প্রীতি, আমাদের উৎসবের নাম ঈদ আল ফিতর, আমাদের মাধুকরী পরিক্রমার পথ সন্ন্যাস, আমাদের একই কৃচ্ছ সাধন উপবাস, আমাদের উৎসবের নাম ঝাঁপ, চড়ক, গাজন। এই এত কিছুর পরেও সমুদ্র হিমাচল কারা যেন আলাদা করে জল আর পানিকে, আলাদা সৌন্দর্য খোঁজে গোলাপ আর পারিজাতে, ভোরের আজান আর নগর কীর্তন এক সুরে, বৌদ্ধ ভিক্ষুক সারি বেঁধে হেঁটে সংঘারামে, গির্জায় গির্জায় বেজে ওঠে ঘণ্টার ধ্বনি, দাঙ্গা এখানে বাতাসে ছড়ায় না পোড়া গন্ধ, আতরের সাথে সুবাস ছড়ায় রক্তচন্দন, ঝঞ্ঝা দুর্বিপাকে এক হাতে অপর হাত, মিথ্যা এখানে তুলতে পারে না বিভেদের প্রাচীর, সবার উপরে মানুষ সত্য, কবির কলমে মোরা যাত্রী একই তরুণীর, একসাথে গাই আমাদের সংহতির নাম ভারতবর্ষ, আমাদের একতার স্লোগান ভারতবর্ষ, আমাদের আলিঙ্গনের পুণ্যভূমি ভারতবর্ষ, আমাদের সংহতির পবিত্র গ্রন্থ সংবিধান, আমাদের সম্প্রীতির দৃষ্টিপাত মানচিত্র, আমাদের হৃদয়ে আঁকা 7 রঙের ভারতবর্ষ। বাহ, চমৎকার চমৎকার। সত্যি আমাদের ভারতবর্ষকে কতভাবেই না আপনি কবিতার ব্যাখ্যা করলেন, অর্থাৎ আপনার মনে ভারতবর্ষ সম্পর্কে যেটা, এটা আমার দর্শক বন্ধুদেরও আশা করি খুবই ভালো লাগবে। আপনি একাধারে সমাজসেবা, একাধারে সাহিত্য, আপনার চণ্ডীতলা প্রকৃতি বলে একটি সমাজসেবী সংগঠন রয়েছে যেখানে প্রায় 50 জন অনাথ ছেলে মেয়েকে আপনি প্রতিপালন করছেন। এছাড়াও এখানে বসন্ত উৎসবটা বিশালভাবে হয়, কলকাতার হেন কোনো বড় শিল্পী সেখানে অনুষ্ঠান করতে যায়নি। তো এই যে আপনি সমাজসেবা, সাহিত্য, এই দুটোকে একসাথে কিভাবে সামলান? দেখুন, আমি সমাজের দর্পণটাকে দেখতে পাই বলেই তো সাহিত্য রচনা করতে পারি। আমি প্রতিদিন মানুষের কাছে যাই এবং মানুষের মধ্যে থেকে কিন্তু আমার উঠে আসে। বিশ্বাস করুন, আমি তো শুধুমাত্র, আপনারা হয়তো জানেন যে আমি 50টা ছেলে মেয়ে যাদের মূলত যাদের পিতা নেই, কারো কারো পিতা মাতা নেই, তাদের লেখাপড়া এগিয়ে নিয়ে যাই। প্রত্যেক মাসে তাদের ছাত্রবৃত্তি দিই এবং এর জন্য প্রত্যেক মাসে আমি এবং আমার প্রকৃতির এখন প্রায় 300 মেম্বার, দে আর অল ডেডিকেটেড। আচ্ছা, স্বামী বিবেকানন্দ পেরেছিলেন 100 যুবক পেলে আমি দুনিয়া বদলে দিতে পারি। এবং আমি মনে করি যে এরকম আমি যদি যুবক যুবতী পাই, আমি নতুন কিছু করে দেখাতে পারি। সমাজের বদলের ভাবনা, সমাজকে নতুন করে এগিয়ে নিয়ে যাবো, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তাই সেখানে এই ছেলে মেয়েগুলো শুধু পড়াশোনা নয়, আপনি জানেন শাহিন বলে একটি মেয়ে আছে, সে 10 বছর ব্রেন টিউমারে আক্রান্ত।
আচ্ছা। আমি 10 বছর ধরে তাকে পড়ছি, তার আস্তে আস্তে দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, তাকে রাইটার দিয়ে পরীক্ষা দেওয়া হয়, সে প্রচন্ড পড়াশোনা করতে ভালোবাসে, এখন গ্র্যাজুয়েশন করছে। আচ্ছা। আরেকটি মেয়ে জন্ম থেকে তার হাতের আঙুলগুলো সব জোড়া, সবকটা জোড়া, সমস্ত জোড়া ছিল, আস্তে আস্তে খুলে সাই হাসপাতালে তার ট্রিটমেন্ট চলছে। তার জন্মের 2.5 মাস থেকে সে সাই হাসপাতালে। আচ্ছা। ইতিমধ্যে তার 15তম অপারেশন গত মাসে হয়েছে। এখন সেই হাত দিয়ে লিখে ক্লাস 2-এ সে ক্লাসে ফার্স্ট হয়। বাবা। এবং সত্যি। আগামীকাল আমার একটা বিশেষ দিন আছে, যাই হোক সেই দিনে আমি ওই যে ওকে তো এখন ডিস্টেন্সে ক্লাস দিতে হচ্ছে, মানে যেতে পারছে না, আমি একটা মোবাইলও দেবো কালকে। আচ্ছা। মানে এগুলোই, মানে এগুলো মানে বলার জন্য না, না একদমই না, বলার জন্য যে মানুষ তো মানুষের পাশেই দাঁড়াবে। তো আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গিয়েছি, এরকম একটা মনোভাবাপন্ন মানুষকে আমরা পেয়ে আমরা ভীষণভাবেই খুশি। আপনারাও শুনছেন, সম্প্রতি একটি ইংরাজি বই বইমেলায় প্রকাশিত হয়েছিল, লিউমিনিয়াস 50। এটা থেকে আমরা একটা কবিতা, একটু বইটা আমার দর্শক বন্ধুদের দেখানো। এটা এক্সেলার বুকস, কলেজ স্ট্রিটের খুব বিখ্যাত সর্বভারতীয় পুস্তক বিপণী। এখান থেকে আমার এটাও ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, তিনি এই বইটার ইংরাজি 50টি কবিতার আমার ইংরাজি অনুবাদ তিনি করেছেন। হ্যাঁ, আমরা একটি কবিতা শুনে নেব এখান থেকে। আচ্ছা, আপনি কবিতাটা খুঁজতে খুঁজতে বলুন, আপনি এত সুন্দর কথা বলেন, এত চমৎকার সুন্দর সুপুরুষ, জীবনে প্রেম আসেনি? বহুবার এসছে প্রেম তো আমার, মানে প্রেম দেখুন, প্রেম ভালোবাসা যদি না আসে তাহলে লেখা আসবে কেমন? একদম। আর প্রেম তো বিভিন্ন রূপে রূপে আসে। একদম। এখন আমার ঈশ্বরের প্রতি অনুরাগ এসেছে, আমি বাড়িতে নিজে একটা বড় ঈশ্বরের মন্দির তৈরি করছি, এবং সেই মন্দিরের সঙ্গে আমার বৃদ্ধাশ্রম অনাশ্রম একসঙ্গে হবে, পরের মাসে সেই মন্দিরটা উদ্বোধন হবে। এবং প্রেম তো বিভিন্ন রূপে রূপে আসে। দেখুন, প্রেম সবসময় নিম্নগামী। প্রেম কখনো আমার এসেছে দাদু দিদার প্রতি, প্রেম এসেছে বাবা মার প্রতি, প্রেম এসেছে আমার স্ত্রী, আমার প্রেয়সী, আমার ভালোবাসার মানুষ যাদের সঙ্গে পথ চলা হয়নি আবার পথ চলা হয়েছে, তাদের প্রতি প্রেম এসছে। প্রেম এসছে আমার সন্তান সন্ততির প্রতি। সন্তানে যাবো আগে, আমরা এটা শুনে নি। ছোট্ট একটি কবিতা আপনার থেকে শুনবো, সময় একেবারে কম, আমরা একটা ছোট কবিতা শুনবো, কিংবা কবিতার অংশ বিশেষও শোনাতে পারেন। With sorrow vast as the open sky, along the cloud rim midst dart, even distance dew softly falls, the hoary night losing poets that the breath, the river once followed against its course, the distant years dusty way, let winter nights turn dreams into carts that ride up back to yesterday. এটা একটা অংশ আমি পড়লাম। আচ্ছা, এরকম 50টা কবিতা তো আছে শুনলাম। আপনার নতুন যে বইটি আছে সেটা তো আপনি বললেন একটা গবেষণামূলক, প্রচুর নিবন্ধ আপনার প্রকাশিত হয়। নতুন লেখকদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? লেখকদের শুধু একটা কথা বলবো যে আরো বেশি পড়াশোনা করো, জ্ঞান আহরণ করো, এবং পড়াশোনাটা বই খুঁজে খুঁজে পড়ো, ইন্টারনেটে পড়ে কোনো লাভ হবে না। আচ্ছা, ইন্টারনেট খুঁজে লাভ নেই, বই পড়ো, বইয়ের মধ্যে ঢুকে যাও। আর যখন লিখবে সেই কলমটাকে কারো কাছে কোনোদিন বিক্রি করে দেবে না। আমিও প্রশাসনিকভাবে একটা জায়গায় আছি, আমার একটা অবস্থান আছে, কিন্তু আমি যখন লিখতে বসি, আমি গতকালকে রাত্রিবেলা যে লেখাটা ফেসবুকে লিখেছি, অনেকে বলেছে তোমার সাহস আছে, সাহস দেখাতে হবে, সাহস ভাঙতে হবে, প্রাচীর ভাঙতে হবে, এবং কোনো সময় কোনো জায়গায় কলমকে কোনো জায়গায় বিক্রি করে দিও না। এই কলমকে যদি বিক্রি না করতে পারি, কলম আজীবন আমার সাথে থাকবে, মৃত্যু পর্যন্ত কলম আমার সাথে হবে। আমরা একেবারে শেষ সময় এসেছি, আমরা আপনার বিষণ্ণতার বিস্তার থেকে একটি কবিতা শুনে নেব। বিষণ্ণতার বিস্তারে একটি কথাই বলি যে বিষণ্ণতার বিস্তার এই কবিতাটি আমার প্রণম্য কবি আমাকে এই বইটার ভূমিকা লিখেছিলেন, এবং আমি তার কাছে কৃতজ্ঞ যে তিনি এই বইটির ভূমিকা আমায় লিখে দিয়েছিলেন। জয় গোস্বামী, আমার প্রণম্য কবি জয় গোস্বামী, উনি এই বইটা উদ্বোধন করেছিলেন। হ্যাঁ, একটু ধরুন, একটু হোল্ড করুন। বা চমৎকার, জয় গোস্বামীর লেখা, মানে তিনি আপনার এইটা বইটাতে প্রচ্ছদ একদম করে দিয়েছেন। আমরা একটা কবিতার অংশ বিশেষ শুনে নেব, বা ছোট কবিতা, ছোট্ট কবিতা, একটা সমর্পণের কবিতা। তোমার সাথে আজীবন, কতদিন ব্যবহারের ব্যবচ্ছেদ করেছি আরো মার্জিত হব বলে, কতদিন প্রেমের প্রতিরূপ খুঁজেছি আরো বিরোহী হব বলে, কতদিন যুদ্ধে যদুবংশী হয়েছি আরো কৃষ্ণ নাম জপে, আর মৃত্যুর উপত্যকায় উন্মাদ উল্লাস রাখাল গেছে গোপে,
কতবার মঞ্চে আগুন আভা, কণ্ঠে ভীষণ জ্বালা, হাজার ভিড়ের হাততালিতে তুমিই ছিলে কালা। এমনি করেই মৃত্যু মানে হাজার মালার সহমরণ, কেমন হবে হারিয়ে গেলে তোমার সাথে আজীবন। বাহ, চমৎকার শুনলাম। আমরাও চলুন আজকের মতো হারিয়ে যাই আপনাদের মধ্যে। আজকের অনুষ্ঠান আমি নন্দিনী এখানেই শেষ করলাম। আমরা পেয়েছিলাম ডক্টর সুবীর মুখোপাধ্যায়, যিনি রাষ্ট্রবিজ্ঞানের পিএইচডি করেছেন, সাহিত্যসেবী এবং সমাজসেবী। তাকে পেয়ে আমরা ভীষণভাবে গর্বিত। তার অন্তরের কথা শুনলাম, কিন্তু সব কথা তো শেষ হয় না, কিছু কথা থেকেই যায়। আমরা পরের কোনো এপিসোডে আবার তাকে নিয়ে আসব। আজকের মতো আমি নন্দিনী অনুষ্ঠান শেষ করলাম, নতুন বছরের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে। সকলকে নববর্ষের শুভেচ্ছা। অন্তর্কথা, সঙ্গীত, কবিতা, বাচিক শিল্প সবকিছু নিয়ে মনের কথা। শিল্পীরা আসেন, নিজেদের গল্প বলেন, অনুপ্রাণিত করেন। তাদের উত্থানের গল্প, সাফল্যের পথ আর মনের গভীরের কথা। সঙ্গীতের সুরে, কবিতার ছন্দে, মনের গভীরে শিল্পীরা নিজের কথা বলেন। আসুন, শুনুন, অনুপ্রাণিত হন। অন্তর্কথা, শিল্পীদের মনের গল্প। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব